আজকে এই লাইভ ক্লাসটিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ক্লাসটি হবে একেবারেই আড্ডামূলক, সীমিত পরিসরে। হ্যাঁ, একেবারে বলতে পারিস যে সীমিত আকারের যে ক্লাসটা। তো প্রথমেই মনে হচ্ছে এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে আছি যেখানে রাসেল ভাইয়ের ভূত এফএম এর মতো একটা পরিবেশ তৈরি হয়ে আছে। তো যাই হোক, আমাদের অনলাইন লাইভ ক্লাসে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, বাধা থাকে। তো এই সবগুলো মিলেই আমাদের অনেক প্রতিবন্ধকতা পার করে আমাদের ক্লাসে জয়েন করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমি আসলে জানতে চাইবো যে আসলে কে কোথা থেকে আমরা এই ক্লাসটিতে জয়েন করছি। একটু নিজের নামটা, হ্যাঁ, অরিজিনাল নাম অবশ্যই। যেমন অনেক সময় দেখা যায় যে ফেসবুকে অনেক ধরনের নাম থাকে, হ্যাঁ, অ্যাঞ্জেল, এই অমুক, জরিনা, সকিনা, এগুলা বাদ দিয়ে হ্যাঁ, একদম রিয়েল যে নামটা আছে সেটা আমরা হচ্ছে যে সবাই একটু লিখে তারপর কে কোথায় আছি, কোথা থেকে জয়েন করছি আমরা একটু জানিয়ে দেবো। আর এর মধ্যে আমাকে অবশ্যই একটু জানিয়ে দিবি তোরা যে আসলে সব কিছু ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, বা হচ্ছে যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এটা একটু কমেন্টে সবাই জানিয়ে দিবি। তারপরে আমরা একটু আস্তে ধীরে আমাদের মূল ক্লাস বা যে আলোচনার বিষয়, যে এখানে আমরা হচ্ছে কোন কোন বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব সেটা জানিয়ে, সব কিছু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু সবাই জানিয়ে দিবি যে সব কিছু ঠিক আছে কিনা, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েসটা শুনতে পাচ্ছিস কিনা তোরা ঠিক মতো। তাছাড়া একটু পরে হয়তো বা সবাই ওই পাশ থেকে চিল্লায় বলবি, ভাই দেখি না ভাই, ঝাপসা ভাই, ক্লিয়ার না, দেখা যায় না ভাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে জয়েন করেছে অনেকেই। উম, দিন ইসলাম, প্রিন্স, আমি ওকে চিনি, উর্মি রহমান। আমি বলেছিলাম যে কে কোথা থেকে জয়েন করছি একটু আমরা যাতে কমেন্ট করে জানি। সব ক্লিয়ার, চালায়া যান। তিথি ঘোষ, ওকে। তারপরে দেখতে পাচ্ছি সাদিয়া আফরিন, মুনতাহা। তারপরে কই আমার ভাইরা কোথায়? আমার ভাইগুলাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, মোহাম মেহেদি রাকিব জয়েন করেছে। আব্দুল আজিজ রিয়াদ, হাই রিয়াদ। যাই হোক, রিয়াদ অনেক পুরান স্টুডেন্ট আমাদের। সাফিয়া জান্নাত, এই তো ইস্তিয়াক তানজিম, এই তো আমার সব ভাইয়েরা যারা ছিল সব চলে আসছে আস্তে আস্তে। জি ভাইয়া, সব কিছু ঠিক আছে। ওকে, হ্যাঁ। আব্দুল আজিজ রিয়াদ ভাই, এভরিথিং ইজ পারফেক্ট। ওকে। সাফিয়া জান্নাত, ওকে। ফাহমিদা ইয়াসমিন নিশি, অনুপ্রভা, হুম, শাহরিয়ার সাগর ভাই আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন উনিও। রহমত উল্লাহ, ওকে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে আমাদের যে আলোচনার বিষয় বা আমরা যে ব্যাপারটা নিয়ে আসলে আড্ডা দিব, আসলে আড্ডা তো এইভাবে হয় না। আড্ডা দেওয়ার বিষয়টা হচ্ছে যে মানে সামনাসামনি সবচেয়ে বেশি বেটার হয়। এখান থেকে আমাকে জাস্ট ভয়েসটা দিতে হবে। আর এই লাইভ ক্লাসটা হচ্ছে সীমিত আকারের লাইভ ক্লাস। কেন সীমিত আকারের লাইভ ক্লাস বলতেছি, কারণ হচ্ছে যে যে এই অর্ধেক দেখা যাবে, অর্ধেক আমাকে দেখা যাবে না, আমার ভয়েসটা হয়তো শোনা যাবে। আর আমরা যেই টপিকসগুলো নিয়ে আলোচনা করব বা জানবো সেইটা হয়তো আমরা একটু দেখতে পাবো। এই জন্য এই ধরনের লাইভ ক্লাসকে আমি আসলে সীমিত আকারে লাইভ ক্লাস বলি। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে নেট সব কিছু মিলে লাইভ ক্লাসটা হয় হচ্ছে কেমন এক ধরনের জীবন্ত ট্রলের মতো, আমি সবসময় এটা বলি। তাই আমরা জাস্ট এটাকে একটু মজা করে ক্লাস করব, আড্ডা দিব, গল্প করব, এই আর কি। ইস্তিয়াক তানজিম ভাইয়েরা আগে কমেন্ট করছে তাই দেখেন নাই ভাই, ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা মূল বিষয়ে চলে যাই যে আসলে পরিমাণগত রসায়ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণগত রসায়নের কোন কোন বিষয়গুলা আমরা আমাদের অনেকেই হচ্ছে যে লাইভ ক্লাসের পোস্টটাতে আমরা কমেন্ট করেছি যে অনেকের অনেক ধরনের সমস্যা তুলে ধরছি। বিশেষ করে অনেকের তুল্য সংখ্যা, তুল্য ভর নিয়ে অনেক ধরনের সমস্যা আছে। আরও অনেকেই জানতে চেয়েছি আমার কাছে পার্সোনালি, বা তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল ভাই আগামীকাল পরীক্ষা আছে, তো এই পরীক্ষার প্রেক্ষিতে আমরা হচ্ছে যে আজকে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা শুনতে চাই। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা সারাংশ দিয়ে ব্যাপারটা শেষ করব। বেসিক্যালি এই লাইভ ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে যে কোন কোন জিনিসগুলো এই অধ্যায় থেকে আমাদের
পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে যে আলোচনা করব, একটু অ্যানালাইসিস করব। হ্যাঁ, যেহেতু অনেক বড় একটা অধ্যায়, অনেক ইম্পর্টেন্ট অনেক জিনিস আছে, সুতরাং এখানে আসলে সব বিষয় নিয়ে ছোট্ট একটু সময়ের মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করতে পারবো না। তো আমি আবার পরে কিছুক্ষণ পরে এসে কে কে জয়েন করছে কোথা থেকে সেটা নাম অবশ্যই বলবো। ফেরদৌসি বেগম ভাইয়া ক্লিয়ার না, আচ্ছা শুরু হয়েছে, যাই হোক ক্লিয়ার হবে একটু পরে, একটু ওয়েট করেন। তো যাই হোক, এখানে বলছে যে পরিমাণগত রসায়নের দুইটা ডিভাইডেড আছে। হ্যাঁ, যেমন দুইটা বর্ডার থাকে না বিভিন্ন দেশের মধ্যে, তো এটার দুইটা ভাগে ভাগ আছে। এই পরিমাণগত রসায়নের পার্টটুকুতে প্রথম পার্টটুকু যেটা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে রাসায়নিক গণনা। ওকে, তো এই রাসায়নিক গণনা প্রথম পার্ট, এবং দ্বিতীয় পার্ট যেটা আছে সেটা হচ্ছে পার্ট 2, জারণ এবং বিজারণ এই সম্পর্কিত। তো পার্ট 1-এর মধ্যে আমরা আসলে কোন কোন বিষয়গুলা নিয়ে হচ্ছে যে আলোচনা করব, বা কোন কোন বিষয়গুলো আমাদের জানা উচিত। যেমন এখানে দুইটা রাসায়নিক গণনা টপিক্সটা দুইটা মেইন ইম্পর্টেন্ট টপিক্স। আমি যদি মানে বলতে চাই যে এখান থেকে এই মূল সংখ্যা রিলেটেড যে টপিক্সটা থাকবে সেখান থেকে মোটামুটি ধরাই যায় যে 100% একটা এমসিকিউ টাইপসের একটা ম্যাথ থাকার পসিবিলিটিস আছে। হ্যাঁ, আর মোলারিটির বিষয়টা হচ্ছে যে এখান থেকে অবশ্যই যে কোনো ইউনিটে, সেটা সায়েন্সের, ম্যাথমেটিক্স অথবা জীববিজ্ঞান অনুষদ, যে কোনো অনুষদেই হোক না কেন, এখান থেকে আমাদের একটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের করতে হবে। তো মোলারিটির মধ্যে পার্ট আছে তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা এবং তুল্য ভর, এটা জারক এবং বিজারক পদার্থ, এটার সাথে একটু সম্পৃক্ততা আছে। এখানে একটা সূত্র আছে, এই সূত্রগুলোকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব। যেমন মোলারিটি যেটাকে বলা হয়, এই মোলারিটির সূত্র এবং এখানে মোল সংখ্যার সূত্রগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এরপর দেখব যে এখানে জারণ এবং বিজারণ এই টপিক্সটুকু আছে। তো এই জারণ বিজারণের কয়েকটি ইম্পর্টেন্ট পার্ট আছে। তো জারণ বিজারণ থেকে যে কোনো দুইটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, বা একটাও হতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট এখানকার। তো এটার জারণ এবং বিজারণ বিক্রিয়াগুলো আমাদেরকে জানতে হবে। জারক এবং বিজারক যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো নিয়ে আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে, যে একটা বিক্রিয়ার মধ্যে বা এমনিতেই নর্মালি আমাকে যদি বলে যে কোনটি জারক বা কোনটি বিজারক, সেটা নিয়ে একটু কথা বলতে হবে। জারণ বিজারণ বিক্রিয়ার সমতা, তো এই সমতার পার্টটুকু একটু বড়, আমরা একটা শর্টকাট টেকনিক ইউজ করে সমতাকরণটা করা শিখব। ওকে, তো এইবার আসলে আসি হচ্ছে যে মূল সংখ্যা, এই পার্টটুকু নিয়ে একটু কথা বলবো, যে আসলে মূল সংখ্যাটা কি, বা মূল সংখ্যা থেকে আমাদের কি ধরনের কোশ্চিন আসতে পারে। তো এখানে আমরা একটা সূত্র অ্যানালাইসিস করব, যে আসলে এই মূল সংখ্যা থেকে কি কি ধরনের, বা কোন সূত্রটা দিয়ে আমরা যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ যে n ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম, তাই না? তাহলে n ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম আমরা জানি মোল সংখ্যা সমান সমান গ্রামে প্রকাশিত ভরকে আণবিক ভর দিয়ে যখন আমরা কি করি, ভাগ করি, তখন আমরা তার মোল সংখ্যা পাই। এখানে আরেকটা বিষয় আসে যে এক্স বাই এন এ, এটা এক ধরনের ইনফরমেশন দেওয়া থাকতে পারে, আমাদের মোল সংখ্যা নির্ণয় করতে হতে পারে। অথবা আমরা জানি যে পিভি ইজিক্যাল টু এন আর টির একটা যে সূত্র আছে, হ্যাঁ, যে এন পিভি সমান সমান পিভি ইজিক্যাল টু এন আর টি, যে এই সূত্রটার একটা কনভার্টেড রূপ হচ্ছে কি পিভি বাই আর টি, এটা দিয়েও আমরা মূল সংখ্যা নির্ণয় করতে পারি। অনেক সময় আমাদের কাছে চাইতে পারে কি, যে দেখ যে এখানে যে ভি আছে, হ্যাঁ, এই ভি অর্থাৎ এটা কোনো জিনিসের যদি ভলিউম দেওয়া থাকে, আমরা তো এইগুলা হচ্ছে জানি, কোনো জিনিসের ভলিউম যখন দেওয়া থাকবে তখন আমাকে যদি বলে যে মূল সংখ্যা নির্ণয় করতে, তখন আমরা আসলে কিভাবে নির্ণয় করব। তো এই ভলিউমটা যেটাতেই দেওয়া থাকুক না কেন, যদি এখানে আমাকে থাকে যে 50 মিলিলিটার, তো তাকে আমরা কি করব, আগে লিটারে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে 50 মিলিলিটারকে আমরা কি লিটারে কনভার্ট করার একটা রুলস আছে, সেটা দিয়ে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা মিলিলিটার থেকে লিটারে চলে যাবে। ওইভাবে লিটারটাকে কনভার্ট করে নিয়ে তাকে 22.4 দিয়ে ভাগ করব। তারপর আরেকটা বিষয় আছে কি, যদি মোলারিটি দেওয়া থাকে, যদি কোনো জিনিসের এস দেওয়া থাকে মোলারিটি, তাহলে ওই মোলারিটি এবং আয়তন ভলিউম হয়তো বা সবসময় অন্য কোনো এককে দেওয়া থাকবে। আমি ভলিউম চেঞ্জের একটা নিয়ম, যে আসলে কীভাবে আমরা সেন্টিমিটার থেকে মিটার কিউব বা লিটারে, আবার মিটার কিউব থেকে লিটারে ফিরে আসবো, এই ভলিউম চেঞ্জের একটা একক নিয়ে একটা ছোট্ট ভিডিও করে আমি অবশ্যই গ্রুপে আপলোড করে দেবো। ওকে, তাহলে এখানে আমরা একটা জিনিস, আরেকটু কিছু জিনিস, অর্থাৎ এই যে সিম্বলগুলো আছে, যেখানে কে কোনটা তার সাথে একটু পরিচিত হয়ে নিই। যেমন এখানে কি আছে, ডাব্লিউ গ্রামে প্রকাশিত কোনো ভর, হ্যাঁ, যে কোনো জিনিসের। আর এম, এটা হচ্ছে কি আণবিক ভর, আমরা সেটার সাথে অনেক ভালোভাবে পরিচিত। এইখানে আমাদের একটু অপরিচিত একটা বিষয় আছে কি, এক্স। আসলে এক্সটা কি ভাইয়া? সেই এক্সটা হচ্ছে কি, যে
অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন সংখ্যা এটা যখন দেওয়া থাকবে তখন আমরা এই যে এন আছে না, অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি 6.023 10⁻23। ওকে, তাহলে এই সংখ্যা দিয়ে যখন আমরা কি করব, ভাগ করব, তখন আমরা মোল সংখ্যা নির্ণয় করতে পারবো। বা এইটা আসলে এমন একটা সূত্র যে যে কোনো টার্মই আমাদের এই সূত্রটা দিয়ে, অর্থাৎ মোল সংখ্যা সাইডে যদি রাখি আমরা ডাব্লিউর পরিমাণ নির্ণয় করতে পারবো, এম এর পরিমাণ নির্ণয় করতে পারবো, এখানে যদি আমাকে বলে যে পি এর মান নির্ণয় করতে সেটা বের করতে পারবো, ভি, এভরিথিং। অর্থাৎ ক্যাটাগরিটা শুধু আমাদের একটা, এটা হচ্ছে আমরা বলতে পারি যে শর্টকাট একটা সূত্র। হ্যাঁ, তো এই শর্টকাট সূত্রের মাধ্যমে আমরা সমস্ত কিছুর মূল সংখ্যা রিলেটেড যত টপিকস আছে সেই মূল সংখ্যা রিলেটেড টপিকসগুলো আমরা সলিউশন করতে পারবো। ওকে, এখানে ভি আছে দেখতে পাচ্ছি, যেটা ভি হচ্ছে কি ভলিউম। আমরা এটা জানি, বলছি যে সূত্রে সবসময় আমরা সেটাকে এসটিপিতে বা লিটার এককে আগে কী করব, কনভার্ট করে নিব। আর এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো, সেটা হচ্ছে এস মোলার ঘনমাত্রা, তাই না? এখন এখান থেকে ছোট্ট একটা যদি আমরা হচ্ছে ম্যাথ সমাধান করতে চাই, তাহলে একটা এক্সাম্পল আমরা আগে দেখি যে আসলে কী ধরনের ম্যাথ এখান থেকে যদি আমাদেরকে দিতে পারে। ছোট্ট, বেশি বড় না। আমাকে যদি বলে যে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড CO2 এর মোল সংখ্যা কত, মোল সংখ্যা, এটা হচ্ছে যে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বরে কোশ্চেন করা হয়েছে যে এখানে আসলে টোটাল অণুর সংখ্যা কতটি আছে, অণুর সংখ্যা কতটি। তো যাই হোক, প্রথমটা খুব ইজি, আমরা জানি যে এটা নির্ণয় করি কিভাবে, n ইজিক্যাল টু এখানে W/m, এই সূত্র দিয়ে আমি 5 যদি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত জানি 44, এটাতে ভাগ করলে আমার কি পাবো, মোল সংখ্যা পাবো। এটা হচ্ছে অণুর সংখ্যা যখন আমাকে বলবে, তখন আমরা সূত্র নিব কি, এই যে n, আর এই দিক থেকে নিব কাকে, x/na, এই ব্যাপারটাকে। তাহলে তখন আমি জানি যখন আমাকে বলবে অণুর সংখ্যা কতটি সেটা নির্ণয় করো, যেমন এখানে লেখা আছে অণু বা পরমাণু বা আয়ন, যে কোনোটা চাইতে পারে, তখন আমি কি করব, যে আমি আবার জানি যে আগে এনটা নির্ণয় করে নিব। হ্যাঁ, বা একবারে ওইটা করতে পারবো, W/m ইজিক্যাল টু এখানে x/na, এটাও করতে পারবো। তাহলে n যেহেতু আমরা একবার নির্ণয় করে ফেলছি, তো এখন আমরা জাস্ট এই মানটা, যে n ইজিক্যাল টু আমরা জানি কি x/na, অতএব আমরা এখানে লিখতে পারি যে x ইজিক্যাল টু n ইন্টু na। হ্যাঁ, তো এইটা জাস্ট একটা আমি ফরম্যাট দেখালাম যে এইভাবে এই ম্যাথগুলো আসলে সলভ আমরা কি করতে পারবো। এখানে হয়তো বা অনেক সময় তার গ্রামে প্রকাশিত ভর বের করতে বলতে পারে, হ্যাঁ, এই প্রেশার বের করতে বলতে পারে, ভলিউম বের করতে পারে, বা যে কোনো একটা। তাহলে মূল সংখ্যার এই সূত্রটা দিয়ে আমরা কি করতে পারবো, যে এই ধরনের সলিউশন আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে করতে পারবো। এখন আগেই একটু বলা দরকার ছিল যে আসলে মূল সংখ্যা বিষয়টা কি, সেটা একটু জেনে দিই। আমরা সবাই জানি মূল সংখ্যা হচ্ছে যে কোনো পদার্থের তার আণবিক ভরটা হচ্ছে কি মূল সংখ্যা, অর্থাৎ 1 মোল পরিমাণ পদার্থ, যেমন 1 মোল। হ্যাঁ, এটা সমান সমান কি, এটা যে কোনো পদার্থের 6.023 10⁻23 এতটি অণু থাকে, পরমাণু থাকলে পরমাণুর কথা থাকে। আবার আরেকটা বিষয় আছে কি, যে 1 মোল, 1 আণবিক ভর, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আণবিক ভর, 1 আণবিক ভর সমান সমান 1 মোল। জাহাঙ্গীরনগরে একটা কোশ্চেন আসছিল যে কোনো পদার্থের 1 আণবিক ভর সমান সমান 1 মোল হলে 2 আণবিক ভর সমান সমান কত মোল হবে। যদি এরকম কোনো কোশ্চেন আমাদের বিভিন্ন জায়গাতে পরীক্ষায় আসে, তখন আমরা কিভাবে অ্যান্সার করব। 1 আণবিক ভর মানে হচ্ছে 1 মোল, তাহলে 2 আণবিক ভর মানে 2 মোল, 3 আণবিক ভর মানে 3 মোল। আসলে এভাবেই তো চলতে থাকবে, তাই না? তাহলে এই কোশ্চেনটাকে যদি একটু ঘুরায় পেঁচায় উল্টা পাল্টায় কোশ্চেন করা হোক না কেন, যাতে আমরা সেখান থেকে অ্যান্সার করতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে যে মোল সংখ্যার উপরে একটা টপিকস। আরেকটা হচ্ছে বিষয় আছে কি, যে এসটিপিতে একটা মোল সংখ্যা আছে, যে কোনো পদার্থের মোল সংখ্যা, অর্থাৎ 22.4 লিটার, এটা মানেও হচ্ছে 1 মোল। হ্যাঁ, মোল হচ্ছে যে কি জিনিস, যে পদার্থের পরিমাপের একক। হ্যাঁ, পদার্থ তো খুব আসলে ছোট ছোট থাকে, এখন অণু পরমাণু আমরা যেমন পানিকে লিটারে বা কোনো পদার্থকে কেজিতে, হ্যাঁ, পরিমাপ করতে পারি, তো পদার্থের এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলোকে আসলে মোল এককে গণনা বা কাউন্ট করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে এই মোল সংখ্যার একটা টপিকস। তো এইখান থেকে আমরা একটা ইনফরমেশনগুলো রাখবো, আর কীভাবে আমরা ম্যাথগুলো সলভ করবো এটা একটু মাথায় রাখবো। ওকে,
তো যাই হোক, এটার পরে আমি একটু আবার দেখতে চাই আসলে কমেন্ট বক্সে। আর এই মূল সংখ্যা নিয়ে যদি কারো কোনো অসুবিধা থাকে বা কোনো কোশ্চেন থাকে, তাহলে এই লাইভ ভিডিওটির শেষেই আমরা প্রত্যেকেই সেখানে কি করব, কমেন্ট করে জানিয়ে দেব। বা যারা এখনও লাইভটিতে জয়েন করতে পারেনি তারা হয়তো বা পরের ভিডিওটি থাকলে সেখানে কমেন্ট করে দেখে তারপরে জানিয়ে দেবো যে ভাই আমার মূল সংখ্যা নিয়ে এই ধরনের প্রবলেম আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি খালেদুর রহমান কাব্য, অসাধারণ ভাই। তো যাই হোক, কাব্য ভাইকে হয়তো বা অনেকেই চিনে, কাব্য আমাদের সাথে আছে। কাব্য আমার খুব একজন ক্লোজ জুনিয়র, হ্যাঁ, খুবই ভালোবাসার জুনিয়র বলতে গেলে। তো যাই হোক, ফেরদৌসি বেগম আছে। হুম তো যাই হোক, এই মূল সংখ্যার পরে আমরা এরপর পার্ট 2 যেটা আছে রাসায়নিক গণনার পার্ট 2 মোলারিটি, এই মোলারিটিতে একটু আসবো যে মোলারিটিতে কি কি ধরনের ম্যাটেরিয়ালস বা কোন কোন সূত্র নিয়ে আমরা হচ্ছে একটু অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে পারবো। যেমন যদি মোলারিটির কথা বলে, একটা সূত্র আছে মোলারিটির 3টা ক্যাটাগরিতে ম্যাথ থাকবে। হ্যাঁ, তো প্রথমে সূত্রটা হচ্ছে কি যে এস ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম ভি। এখানে আবারও বলতেছি যে ভি যেই এককেই থাকুক, সেন্টিমিটারে থাকুক, লিটারে থাকুক বা মিটার কিউবে থাকুক না কেন, আমাকে কি করতে হবে, লিটারে কনভার্ট করে নিতে হবে। ওকে, তাহলে লিটারে কনভার্ট করে নিব ডাব্লিউ বাই এম ভি। হ্যাঁ, তো এখানে অনেকেই কোশ্চেন করতে পারে ভাই একটা সূত্র আছে ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এমভি, কিন্তু ওই সূত্রটাতে এল এটা হচ্ছে যে কি যে আয়তনে থাকে সেই এককে, অর্থাৎ মিলিলিটার বা অন্য কোনো এককে দেওয়া থাকে। তো এই সূত্রটা আসলে কিভাবে আসছে এটা একটু দেখাই। যেমন একটা ওই পাশে একটা সূত্র লিখছিলাম যে মূলের সাথে মোলারিটির একটা কি আছে, একটা সংস্পর্শ বা সঙ্গতি আছে, সম্পর্ক আছে। যেমন এন সমান সমান আমরা কি জানি, এন ইজিক্যাল টু জানি ভি এস, এই ব্যাপারটা আয়তন ইন্টু মোলারিটি, এই বিষয়টা আমরা জানি, তাই না? তাহলে এখান থেকে এখন দেখি যে এই সূত্রটা কিভাবে আসে। সূত্রটা হচ্ছে যে যদি আমি শুধু মোলারিটি নির্ণয় করতে চাই, হ্যাঁ, তাহলে মোলারিটির ক্ষেত্রে আমি কি করব, যে মোলারিটিটা হচ্ছে এন বাই ভি এরকম লিখতে পারি, তাই না? তাহলে এই এন এর মানটাকে আমি কি করতে পারি, যে এই এন এর বিষয়টাকে এন সমান সমান আবার কি জানি, আমরা জানি যে এন ইজিক্যাল টু ডাব্লিউ বাই এম ভি। তাহলে যদি এটাকে লিখি তাহলে ডাব্লিউ বাই এটা আসে কি এম ভি, এগুলো সব লিটার এককে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এইভাবে আসলে সূত্রটা আসে যে এস ইজিক্যাল টু মোলারিটি, কোনো জিনিসের মোলারিটি যখন আমাকে নির্ণয় করতে বলবে তখন আমি মোলারিটিটা আসলে কিভাবে নির্ণয় করব, এটা হচ্ছে একটু অ্যানালিসিস। এই মোলারিটির মানগুলা আসলে সবসময় মোলারিটি নাও চাইতে পারে, যে পিপিএম এককে কত, তারপরে পিপিবিতে কত, পিপিটিতে কত, ওই হিসাব নিকাশগুলো একটু চাইতে পারে। যখন আমি কোনো জিনিসের মোলারিটিটা পেয়ে যাব তখন আমাকে যদি বলে যে পিপিএম এই এককে কনভার্ট করতে, তখন আমি কি করব, যে পিপিএম ইজিক্যাল টু এটার এককটা হচ্ছে যে এখানে তখন লিখবো যে এস, অর্থাৎ এই মানটা, অর্থাৎ এস ইন্টু এখানে তার আণবিক ভর, যেটার মোলারিটি আমরা পাইছি আণবিক ভর, ইন্টু যদি আমাকে পিপিএম এর কথা বলে মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, এটার কথার অর্থ হচ্ছে 10⁶, তার মানে 10⁶ দিয়ে গুণ করলে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে এই মোলারিটিটা মানটা তখন পিপিএম এককে চলে যাবে। এটা হচ্ছে পিপিএম একক, পার্টস পার মিলিয়ন। যদি আমাকে বলতো যে পিপিবিতে, হ্যাঁ, পিপিবি মানে হচ্ছে পার্টস পার বিলিয়ন, এটার মানে 10⁹, তখন আমি কি করতাম, শুধু 10⁶, অর্থাৎ সব কিছু সেম থাকবে, এস এম, তারপরে এখানে 10⁶ এর জায়গায় কি হবে 9 হবে, ডিভাইডেড বাই এখানে 1000 হবে, এইটা হবে। তারপর যদি আমাকে বলতো পিপিটিতে, অর্থাৎ পার্টস পার ট্রিলিয়ন, হ্যাঁ, যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্ট তাই একটু বেশি বিস্তারিত বিষয় আমরা একটু জেনে রাখবো, যেটা আসবে যাতে সেটা দিয়ে অ্যান্সার করতে পারি। এস এম ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 1000। তাহলে এইভাবে আমরা পিপিএম এককে যদি আমাকে কনভার্ট করতে বলে সেটা এই সূত্রটা, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা আরও শর্টকাট ফরম্যাট বের করে ফেলতে পারি। দেখ এখানে আছে কত 10⁶, তাই না? এখানে আছে কত 1000, তাই না? তাহলে 10⁶ 1000, এটা দিয়ে যদি কাটাকাটি করি পরস্পর 6টা শূন্য, এখানে 3টা কেটে যায়, বাকি থাকে কয়টা, এখানে দেখা যাবে যে শর্টকাট ফরম্যাটটা দাঁড়াবে তখন এম ইন্টু এস ইন্টু কত 100 বা 100 ms, এরকম একটা আমাদের সংখ্যা এখানে দাঁড়াবে আসলে। তাহলে ওইভাবে আমরা শর্টকাটগুলো এখানে নিজের মতো করে তৈরি করতে পারবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যে x%, অর্থাৎ মোলারিটির যে মানগুলো আছে না, এই যে x%এর মোলারিটি, অর্থাৎ এই ম্যাথটা খুব ইজি, এটা আমরা ইন্টারমিডিয়েটে এটা করে আসছি, এটাও করছি, কিন্তু এটার একটু জটিল কতগুলো পার্ট আছে, আমরা কিছু সমাধান দিয়ে সেটা বের করবো। যেমন x% মোলারিটি যখন আমাকে বলবে ম্যাথ, যেমন 10%
সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার মোলারিটি কত, এটা যদি আমাকে নির্ণয় করতে বলে তখন আমি আসলে সেটা কিভাবে নির্ণয় করব। যদি আমাকে বলে যে 10% সোডিয়াম, পার্সেন্টেজের সূত্র থাকলে যখন আমরা মোলারিটি বের করব তখন S ইজিক্যাল টু 10 ইন্টু এই x% ডিভাইডেড বাই m, এই শর্টকাট সূত্রটা আমরা হচ্ছে কি ফলো করব। আসলে এগুলো হচ্ছে শর্টকাট, হ্যাঁ। তো কোনো শর্টকাট সবসময় নিজের মতো করে, হ্যাঁ। তোমাদের অনেক বড় ভাই যারা আছে ভার্সিটিতে পড়ে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, হ্যাঁ, ও অনেক জায়গার যারা আছে নিজের মতো করে শর্টকাট এটা সুন্দর করে সাজায় ফরম্যাট। তো যাই হোক, এই শর্টকাটের আসলে প্রমাণ যদি কেউ চায় তাহলে হয়তো এখন দিতে পারবো না। তাহলে সেটা হচ্ছে যে আমি অনেকের কমেন্ট একটু দেখতেছি যে ভাই SM ইন্টু 10⁻³ এটা কি আসলে। আচ্ছা, আমি হচ্ছে যখন ভিডিওটি চেক করব কমেন্ট বক্সে আবার প্রত্যেকেই রিপ্লাই দিয়ে দিব। তো এখন আমরা হচ্ছে যে ক্লাস করি, হ্যাঁ। তো মাহির মাসুদ, হ্যাঁ মাহির মাসুদ আছে আমাদের সাথে। তো এই যে S ইজিক্যাল টু 10⁻x% ইন্টু 10 ডিভাইডেড বাই m, এটা হলো শর্টকাট ফরম্যাটে, অর্থাৎ এখানে আমরা মানটা বসাই দিই 10 ইন্টু 10 ডিভাইডেড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা কত জানি 40। তাহলে উপরে একটা একটা শূন্য কাটা যায়, আমরা জাস্ট 10কে 4 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এখন এটা আমাকে যদি বলে যে ppm এককে চায় তখন আমি কি করব, এই মানটার সাথে এই যে এস তো পাইছি তাই না, এস এর সাথে তখন আমি কি করব, তখন এটার আবার আণবিক ভর গুণ করে দিব, গুণ করে এটায় 10⁶ দিয়ে গুণ করলে এটা তখন ppm এককে কনভার্ট হয়ে যাবে। এভাবে আমরা যে কোনো এককে এটাকে কি করতে পারবো, কনভার্ট করে নিতে পারবো। ওকে, তাহলে এটা পার্সেন্টেজের ম্যাথের 1 নাম্বার ভিউ। এখন এখানে x% যখন দেওয়া থাকবে তখন আরেকটা জিনিস একটু আমরা খেয়াল রাখবো কি, যে এই কথাটার মানে হচ্ছে যে W বাই ভলিউমে, হ্যাঁ। এখানে x% দেওয়া থাকবে কিন্তু W বাই ভলিউমে ওটা থাকবে, এটা অনেক সময় হাইট থাকবে, এটা না দেওয়া থাকলেও বুঝতে হবে যেটা ওয়েট পার ভলিউমে এর মোলারিটিটা চাইছে, হ্যাঁ। তো এরপর মোলারিটির আরেকটা পার্ট আছে কি, যে x% যখন সেটা কি থাকবে, যে এই W বাই W এই এককে যখন চাইবে এর মোলারিটি বের করতে, তখন আমরা কি ধরনের সূত্র প্রয়োগ করব বা এই ম্যাথটা কীভাবে সলভ করব। যেমন এখানে দেখি যে সোডিয়াম কার্বনেটের মোলারিটি যেমন ঘনত্ব কত এত, তাই না। তো এখানে একটা মান দেওয়া থাকবে কি এক্সট্রা, যে এটার ঘনত্ব দেওয়া থাকবে। তাহলে এইটার যখন আমি মোলারিটিটা নির্ণয় করতে চাবো তখন ওই সেম সূত্রটাই অ্যাপ্লাই করব, যে x%, হ্যাঁ, ইন্টু 10 ইন্টু এটার একটা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করে নিতে হবে। শুধু একটু জিনিস একটু বেশি করতে হবে কি, ডিভাইডেড বাই এখানকার m, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপেক্ষিক গুরুত্ব এই বিষয়টা আসলে কি ভাই, এটা তো বুঝতেছি না। তাহলে কোনো জিনিসের ঘনত্ব যদি দেওয়া থাকে, ঘনত্ব রেখে হচ্ছে kg/3, সেটাকে এই সূত্রের জন্য আপেক্ষিক গুরুত্বে কনভার্ট করে নিতে হবে। আমি জাস্ট সূত্রের প্যাটার্নটা একটু সলভ করে দিই, আর এই মানগুলো বসালে তোরা নিজেরাই সেটা করে ফেলতে পারবি। এখন বলছে যে আপেক্ষিক গুরুত্ব থেকে আমি ঘনত্ব থেকে আপেক্ষিক গুরুত্বতে কিভাবে যাব, সূত্রে আমার এটা দরকার, তাই না। তাহলে আমরা যে কোনো জিনিসের আপেক্ষিক গুরুত্ব চাইতে পারি। আমাকে যদি বলে যে গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব কত, হ্যাঁ, মাটির আপেক্ষিক গুরুত্ব কত, ঘনত্ব দেওয়া আছে, পানির আপেক্ষিক গুরুত্ব কত, হ্যাঁ, ঘনত্ব দেওয়া আছে, তখন আমি আপেক্ষিক গুরুত্বটা আসলে কিভাবে নির্ণয় করব। যেমন এখানে এই ঘনত্ব থেকে আপেক্ষিক গুরুত্বে যাওয়ার একটা উপায় হচ্ছে কি, যে ঘনত্ব আমরা জানি যে রো এখানে দেওয়া আছে কত 7500, এটা kg/3 এই এককে দেওয়া আছে। তাহলে এটার আপেক্ষিক গুরুত্ব আমি কোন এককে নির্ণয় করব, আপেক্ষিক গুরুত্বটা নির্ণয় করব হচ্ছে যে এই মানটা, অর্থাৎ এই যে কেজি গ্রাম পার আপেক্ষিক গুরুত্বের একটা লিটার আছে হচ্ছে যে গ্রাম পার মিলিলিটার, এটাতে যেতে হবে। তাহলে 7500 ইন্টু 10⁻³ গ্রাম থেকে মিলিলিটার যেতে হলে আমরা জানি যে 1 মিটার কিউব সমান সমান, এখানে মিটার কিউব আছে, তো এই মিটার কিউব সমান সমান 10⁻6। তাহলে আমি 10⁻3কে 10⁻6 দিয়ে ভাগ যদি করি তাহলে 10⁻3 থাকে। তাহলে এখানে যদি 7500কে 10⁻3 অর্থাৎ 1000 দিয়ে ভাগ করি তাহলে 7.5 পাই। জাস্ট এই মানটা এখানে বসাবো, আর বাকিগুলা সব সেমই থাকবে। তাহলে এটার যদি আমি মোলারিটি বের করতে চাই তাহলে কিভাবে করব, যেমন 10 ইন্টু 10 আমরা জানি এখানে বের করছি যে সোডিয়াম বা কার্বনেটের আপেক্ষিক গুরুত্বের মান 7.5 আর নিচে 106, এই মানটা দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে মোলারিটি পাবো। তারপরে এটা থেকে যাই ppm এককে বলুক বা যে কোনো একটা জিনিস নির্ণয় করতে পারবো। এবার আসছি হচ্ছে যে x% যদি ভলিউম পাই, ভলিউম এই এককে আমার কোনো ম্যাথ সলিউশন করতে বলে তাহলে আমি সেটা কীভাবে করব। যেমন বলছে যে 20% সালফিউরিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা আসলে কত, এটা আপেক্ষিক গুরুত্বের মান কিন্তু এবার দেওয়া আছে, হ্যাঁ, এখানে ভলিউম বাই ভলিউমে। তাহলে আমার এই আপেক্ষিক গুরুত্বটা বের করতে হবে না, সূত্রটা একই থাকবে, সেমই থাকবে। যেমন x% ইন্টু 10 ইন্টু
এটার আপেক্ষিক গুরুত্বের মান যা আছে সেটাই ডিভাইডেড বাই সেটার এম। তাহলে এখানে পার্সেন্টেজ হচ্ছে 20% ছিল, আর সূত্রের 10, আপেক্ষিক গুরুত্ব আমাদের দেওয়া আছে 7.5। তাহলে এবার সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা জানি কত, 98। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। এখন আরেকটা জিনিস আছে কি, যে মোলারিটির সাথে আরেকটা ব্যাপার আছে যে আমাকে নর্মালিটি বের করতে বলতে পারে কোনো সময়। তাহলে সেই একটু জিনিসটা জেনে রাখি যে মোলারিটি, নর্মালিটি সমান সমান হচ্ছে কি, যে এস ইন্টু ই, অর্থাৎ মোলারিটি ইন্টু তার তুল্য সংখ্যা, এই দুইটার গুণফলকে বলা হয় আসলে কোনো জিনিসের নর্মালিটি, তাই না? 1 লিটার দ্রবণে যে পরিমাণ দ্রবীভূত থাকে সেটা হচ্ছে মোলারিটি, আর যে পরিমাণ তুল্য ভর 1 লিটার দ্রবণে দ্রবীভূত থাকে সেটাকে তার বলা হয় নর্মালিটি। ওকে, তাহলে এভাবে আমরা মূল সংখ্যার আরও অনেক জিনিস আছে, মূল হচ্ছে যে এই মোলারিটি রিলেটেড আরও অনেক টপিকস আছে। তো এই মোলারিটি রিলেটেড টপিকসগুলোর মধ্যে একটা পার্ট গেছে আমাদের ম্যাথের, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা দেখাই দিছি। এবার মোলারিটির বলছে যে তুল্য ভর এবং তুল্য সংখ্যা, এই জিনিসটা আমরা হচ্ছে একটু নির্ণয় করার চেষ্টা করবো। আসলে তুল্য ভর বা তুল্য সংখ্যা কি, তুল্য সংখ্যা ইম্পর্টেন্ট, তুল্য সংখ্যা ছাড়া আমরা নর্মালিটি বের করতে পারবো না। আর এমনিতেই কোশ্চেন হতে পারে নিচের কোনটির তুল্য সংখ্যা এত, কোনটির তুল্য ভর এত, এই ব্যাপারগুলা একটু কোশ্চেন হতে পারে। হ্যাঁ, তার আগে আমি আরেকবার একটু কমেন্ট বক্স চেক করে নিতে চাই, আসলে কার কোন বিষয়ে যদি সমস্যা থাকে বা প্রবলেম মনে হয় সেই জায়গাটুকুতে, বা শুনতে পাচ্ছি কিনা, ঠিকঠাক আছে কিনা আরেকবার একটু চেক করে নিই। তোরা অবশ্যই আমাকে জানিয়ে দিস। দেখতে পাচ্ছি যে আরিফ আছে আমাদের সাথে। ভাইয়া ডিলেট করে দিয়েন না। আচ্ছা, অবশ্যই ডিলিট করে দিব না, পরে দেখে নিবি তোরা নিজেদের মতো করে। এরপর আছে হাবিবা রহমান বান্দরবন থেকে। হ্যাঁ, তো প্রিন্স সবসময় আমাদের সাথেই থাকে। আর সাউন্ড বা ভয়েস ক্লিয়ার আছে কিনা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি। ওকে, তাহলে এবার আসি হচ্ছে যে একটু তুল্য সংখ্যা ও তুল্য ভর নির্ণয়, এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, তাহলে তুল্য সংখ্যা বা তুল্য ভর কি, এটা যে কোনো জিনিসের তুল্য সংখ্যা চাইতে পারে, তুল্য ভর নির্ণয় করতে বলতে পারে, যেটা তুল্য সংখ্যা কত। যেমন বলছে যে এখানে কি ধাতুর তুল্য সংখ্যা নির্ণয়। হ্যাঁ, তাহলে ধাতুর ক্ষেত্রে আমরা কিভাবে তুল্য সংখ্যা নির্ণয় করব, ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে তার যোজনী। হ্যাঁ, ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে সবসময় যোজনী। যেমন আমরা যদি গ্রুপ 1-এর অনেকগুলো ধাতু আছে, সেই ধাতুগুলোকে নিই। যেমন যদি বলি যে পটাশিয়ামের তুল্য সংখ্যা কত, পটাশিয়ামের যোজনী আমরা জানি কত, যে 1, তাই না? তারপরে যদি আমাকে বলে সোডিয়াম একটা ধাতু, এই সোডিয়ামের তুল্য সংখ্যা কত, এটারও 1, তার যোজনী 1। এরকমভাবে আমাকে বলছে ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা কত, ম্যাগনেসিয়ামের যোজনী কত আমরা জানি 2, তাহলে ম্যাগনেসিয়ামের তুল্য সংখ্যা হবে 2। এভাবে যদি বলে আমাকে ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কত, ক্যালসিয়ামের যোজনী আমরা জানি কত 2, তাহলে ক্যালসিয়ামের তুল্য সংখ্যাও হবে 2। এবার বলছে যে অধাতুর তুল্য সংখ্যা কত। হ্যাঁ, অধাতুর তুল্য সংখ্যা যদি আমাকে বলে তাহলে সেটা কীভাবে নির্ণয় করতে হবে। অধাতুর তুল্য সংখ্যা হচ্ছে কি জিনিস, অধাতুর তুল্য সংখ্যা হলো যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা। যেমন ধাতুরা সিঙ্গেল থাকতে পারে, অধাতুরা সবসময় দ্বিপরমাণুক এই হিসেবে থাকে। হ্যাঁ, তাহলে অধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে কি, যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা। হ্যাঁ, তাহলে যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা। এখানে বলছি যে যেমন অধাতু অক্সিজেন O2 এই আকারে থাকে, তাই না? তাহলে অক্সিজেনের যোজনী কত, 2, এখানে আছে কয়টা, 2টা। হ্যাঁ, এভাবে যদি বলি যে আমরা জানি যে ফ্লোরিন F2 একটা অধাতু, তাহলে ফ্লোরিনের তুল্য সংখ্যা আসলে কত, যোজনী জানি 1, তাহলে 1 × 2, তাহলে তার তুল্য সংখ্যা হবে হচ্ছে 2। এভাবে আমরা যদি বলি যে নাইট্রোজেন, এটাও N2 এইভাবে থাকে, তাহলে এটার ক্ষেত্রে আমরা জানি যে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, তাহলে 3 × 2 অর্থাৎ 6। এভাবে অধাতুর তুল্য সংখ্যা যখন আমি নির্ণয় করব তখন যোজনী ইন্টু পরমাণুর সংখ্যা এইভাবে বের করব। অ্যাসিডের তুল্য সংখ্যার ক্ষেত্রে আমি কি হবে, তাহলে অ্যাসিডের তুল্য সংখ্যা, ক্ষারের তুল্য সংখ্যা, এখানে লবণের তুল্য সংখ্যা, জারক বিজারকের তুল্য সংখ্যা, এই 3টা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, যে এটা চাইতেই পারে যে এখানে তুল্য সংখ্যা কত, কার কত। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা সমান সমান কি, আমি এটা না লিখে বলে দিচ্ছি যে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে যে আমাদের অ্যাসিড যতগুলা প্রোটন কি করতে পারে, প্রোটন অন্যকে দিতে পারে, সেটাই হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা, অথবা অন্যের কাছ থেকে যতগুলা হাইড্রক্সাইড গ্রহণ করতে পারে। যেমন আমি যদি বলি যে H2SO4 একটা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটার তুল্য সংখ্যা কত, 2, কারণ আমরা জানি কি অ্যাসিড সালফিউরিক অ্যাসিড 2টা প্রোটন প্রদান করতে পারে। এটা আমরা
যদি দেখি যে HCl এটার তুল্য সংখ্যা কত, আমরা জানি এটা একটা প্রোটন প্রদান করতে পারে, তাহলে 1। আমরা জানি নাইট্রিক অ্যাসিডের কথা বলি, হ্যাঁ, যে HNO3 এটার তুল্য সংখ্যা কত, একটা কি করতে পারে, প্রোটন প্রদান করতে পারে। আর এই যে এখান থেকে উৎপন্ন যে ক্ষার সেটা একটা হাইড্রোক্সাইড গ্রহণ করতে পারে। তাই এই নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যাটা আবার কত, নাইট্রিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে এটার 1। এভাবে যেমন অর্থোফসফরিক অ্যাসিড H3PO4 তার তুল্য সংখ্যা কত, 3। এরকমভাবে অ্যাসিডের তুল্য সংখ্যা কত, অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে যতগুলো প্রোটন সে অন্যকে দিতে পারে অথবা অন্যর কাছ থেকে যতগুলো হাইড্রক্সিল সে গ্রহণ করতে পারে। ক্ষারের তুল্য সংখ্যা কত, ক্ষারের তুল্য সংখ্যা হচ্ছে যে একটি ক্ষার যতগুলি হাইড্রক্সিড কি করতে পারে, অন্যকে দিতে পারে, বা যতগুলো প্রোটন সে গ্রহণ করতে পারে সেটাই হচ্ছে তার ক্ষারের তুল্য সংখ্যা। তাহলে ক্ষারের তুল্য সংখ্যা যদি আমি বলি যে এখানে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, এটা আমরা একবারে ছোটোবেলা থেকেই পড়ে আসছি, অনেক পরিচিত জিনিস, তাহলে এটা হচ্ছে আমরা সবাই চিনি। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যা কত, দেখ এখানে এই একটা হাইড্রক্সাইড আয়ন প্রদান করার তার কি আছে, অ্যাবিলিটি আছে, সুতরাং তার তুল্য সংখ্যা হবে কত, 1। এভাবে আমি যদি বলি যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তার তুল্য সংখ্যা কত, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বারটা হচ্ছে যে কত, 2। এখানে 2টা হাইড্রক্সিল সে প্রদান করতে পারে। এভাবে আমরা যে কোনো ক্ষারের ক্ষেত্রে খেয়াল রাখবো যে সেটা কতটুকু পরিমাণে হাইড্রক্সিল প্রদান করতে পারতেছে বা প্রোটন গ্রহণ করতেছে। হ্যাঁ, তাহলে এই ক্ষারের ব্যতিক্রম আরেকটা ক্ষার আছে, যেমন আমি একটু কোশ্চিন সবাইকে করতে দিব, অনেক সময় এটা করতে দিই, আসলে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার তুল্য সংখ্যা আসলে কত হবে, এখানে আছে হচ্ছে যে NH3, অ্যামোনিয়া একটি ক্ষার এবং এই ক্ষারের তুল্য সংখ্যা কত। তোরা প্রত্যেকেই এটা কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবি যে অ্যামোনিয়ার তুল্য সংখ্যা কত হতে পারে, আমি অবশ্যই সেটা চেক করে জানাবো যার সঠিক অ্যান্সার হবে। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি হচ্ছে যে লবণের তুল্য সংখ্যা। লবণের তুল্য সংখ্যা কেমন হতে পারে বা কীভাবে আমরা নির্ণয় করব। লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে কি, লবণে কি থাকে, ক্যাটায়ন থাকে। হ্যাঁ, তো এটা লিখব যে ক্যাটায়নের চার্জ ইন্টু ওই ক্যাটায়নেরই পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা, ক্যাটায়নের চার্জ ইন্টু ওই ক্যাটায়নটার পরমাণু সংখ্যাটাই হচ্ছে কি লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে। হ্যাঁ, তাহলে এখানে যদি বলি যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, তাহলে এটার তুল্য সংখ্যা আসলে কত হবে। এখানে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে বিশ্লেষণ করি তাহলে ক্যালসিয়াম 2+ আর CO3 2- এটা পাবো। তাহলে এটা হচ্ছে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন আছে একটা, চার্জ কয়টা, 2, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট নাম্বার হবে কত, 2টা, তাহলে 2 × 1 অর্থাৎ একটাই পরমাণু আছে। এবার যদি বলি যে সোডিয়াম কার্বনেট Na2CO3, এইটার ইকুইভ্যালেন্ট নাম্বারটা আসলে কত, তাহলে এটার ইকুইভ্যালেন্ট নাম্বারটা হচ্ছে কি, যে ইকুইভ্যালেন্ট নাম্বার, যেমন এখানে সোডিয়াম পরমাণু আছে কয়টা, 2টা, এখানে CO3 2-, তাহলে এখানে সোডিয়াম আছে 2টা আর ক্যাটনের চার্জ হচ্ছে 1, তাই না। তাহলে এইভাবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই অ্যান্সার করছে যে যে এখানে দেখতে পাচ্ছি যে শারমিন সুলতানা লিমা 1 ভাই, সাফিয়া জান্নাত 1, শাহরিয়ার হোসাইন 1, হ্যাঁ, রাদিয়া ইসলাম সুহা 1। আচ্ছা, তাহলে এটার বিষয়টা হচ্ছে আসলে কি, যে অ্যামোনিয়া একজোড়া ইলেকট্রন আছে, সেটা হচ্ছে দিয়ে একটা প্রোটন গ্রহণ করতে পারে, যার জন্যে তার অ্যামোনিয়ার তুল্য সংখ্যা হচ্ছে কি, হচ্ছে 1। আচ্ছা, আমরা সবাই সেটা বুঝতে পারছি। ওকে, এরপর আসি হচ্ছে জারক এবং বিজারক পদার্থের যদি আমাকে তুল্য সংখ্যা নির্ণয় করতে বলে, এটা একটু কঠিন ব্যাপার হচ্ছে কি, যে জারক এবং বিজারক পদার্থের তুল্য সংখ্যা যখন আমরা নির্ণয় করব, তখন জারক বা বিজারক পদার্থগুলো থেকে উৎপন্ন আয়ন আসলে কেমন হবে, ওই আয়নের প্রেক্ষিতে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বা কয়টা বর্জন করছে, তার প্রেক্ষিতে জারক বিজারকের তুল্য সংখ্যাটা নির্ণয় করতে হয়। যেমন এখানে আমাকে বলা হয়েছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এইটার তুল্য সংখ্যা আসলে কত হবে। তাহলে এখান থেকে উৎপন্ন আয়নটা একটু জানতে হবে, যে এখান থেকে উৎপন্ন আয়ন আমরা কি জানি, Mn2+, এটা হয়, এটার জারণ মান কত, +7। তাহলে এই দুইটার পার্থক্যই হচ্ছে কি তুল্য সংখ্যা, এই যে 7 - 2 অর্থাৎ 5। অর্থাৎ জারক বা বিজারক পদার্থের ক্ষেত্রে আমি দেখব যে এই মেন অর্থাৎ কেন্দ্রীয়টা থেকে কি ধরনের আয়ন তৈরি হতে পারে। হ্যাঁ, তো ওই আয়ন আর এই কেন্দ্রীয় মৌলের জারণমান, এই দুই জারণমানের পার্থক্য হচ্ছে কি হবে, ইকুইভ্যালেন্ট নাম্বার হবে। তাহলে এইভাবে আমরা কয়েকটা জিনিস অর্থাৎ ধাতুর, অধাতুর, অ্যাসিডের, ক্ষারের, লবণের, জারক বিজারক পদার্থের তুল্য সংখ্যা নির্ণয় করতে পারবো। তো
তো এই ব্যাপারটা নিয়ে আমরা হচ্ছে যে হয়তো বা বইয়ে খুব ইনফরমেশন না পেলেও আমাদের বাজারে অনেক সহায়িকা বই আছে, হ্যাঁ, সেই সহায়িকা বইগুলো একটু ফলো করব। আর মেন বই হিসেবে অবশ্যই দুইটা বইকে সবসময় ফলো করব, একটা হচ্ছে হাজারি স্যার আর একটা হচ্ছে গুহ স্যার। ওকে, তাইলে আমাদের তুল্য সংখ্যা এই বিষয়টা আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা যদি বুঝতে না পারি আবার এই টপিকস থেকে, তাহলে পরে আবার আমরা যাতে সবাই কমেন্ট বক্সে জানাই দিই যে এখানে আমার অসুবিধা ছিল। এরপর আসি হচ্ছে যে তুল্য ভর নির্ণয়। ওকে, তো এটাতে যাওয়ার আগে একটু কমেন্টগুলো চেক করে নিই, হ্যাঁ, যে তোরা আবার একটু আমাকে জানিয়ে দিবি যে অবশ্যই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে কিনা, এটা। তাছাড়া হয়তো আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে থাকবো, তোরা শুনতে পাবি না। ওকে, একা একাই ক্লাস করতে হবে তখন আমাকে। তো তুল্য ভর আসলে এই জিনিসটা কিভাবে আমি নির্ণয় করব বা কিভাবে নির্ণয় করতে পারবো। তুল্য ভর সমান সমান একটু জানি, তুল্য ভর ইজিক্যাল টু ওইটার আণবিক ভর, আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা আমরা এতটুকু দিয়ে যে কোনো জিনিসের তুল্য ভর নির্ণয় করবো। আমাকে যদি বলে সালফিউরিক অ্যাসিড H2SO4 এটার তুল্য ভর কত হবে, তাহলে আমি কি করব, যে এটা তুল্য ভর আমি জানি যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, আর এটার তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা দিয়ে জাস্ট ভাগ করবো, তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে সালফিউরিক অ্যাসিডের আমরা তুল্য ভরটা পেয়ে যাবো। এভাবে যে কোনো জিনিসের যদি আমাকে বলে যে তুল্য ভর নির্ণয় করতে আণবিক ভরকে আমরা 2 দিয়ে কি করব, 2 দিয়ে ভাগ করে দিব। ওকে, তাহলে এইভাবে আমরা তুল্য সংখ্যাটা নির্ণয় করে ফেলতে পারবো। ওকে, এখন আমাকে যদি বলা হয় যে এই মৌলটার মধ্যে সালফারের তুল্য ভর কত, সেটা খেয়াল রাখতে হবে। এই মৌলটায়, এই যৌগটার মধ্যে সালফারের তুল্য ভর কত, তখন আমাকে স্পেসিফিকভাবে কী করতে হবে, শুধু সালফারের ভরটাই নিতে হবে এবং তার তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখানে সালফার কত আছে, সালফার হচ্ছে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, তার মানে আণবিক ভর হচ্ছে 32, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সালফারের তুল্য ভর আমরা পেয়ে যাব। এভাবে আমরা একটা যৌগের তুল্য ভর নির্ণয় করতে পারবো এবং একই সাথে ওই যৌগের মধ্যে অবস্থিত সেই ক্যাটায়নটার সেই যে কোনো একটা মৌলের আলাদা অর্থাৎ পরমাণুর তুল্য ভরও নির্ণয় করতে পারবো। ওকে, আরেকটা জিনিস একটু ভালোভাবে, যেহেতু সময় খুব একটা বেশি নেই, আজ খুব বলছি যে সীমিত পরিসরে জাস্ট একটু বুঝাই দিয়ে যাব, ধারণা দিয়ে যাব, ইম্পর্টেন্ট জিনিসগুলো দিয়ে একটু দেখাই দিয়ে যাব। এই ব্যাপারটা এই জন্যে খুব তাড়াহুড়া হলেও যাতে পরে কোনো অসুবিধা থাকলে জানাই দিস অবশ্যই কমেন্ট বক্সে। সব ঠিক আছে ভাই, শোভন, তোহা, সৌরভ কুমার গোস্বামী ভাই নেট পাচ্ছে না, আচ্ছা নেট যখন ভালো হবে তখন আবার ভিডিওটি দেখে নিবি। জান্নাত ইসলাম একদম ক্লিয়ার ভাই, ঠিক আছে, একদম ক্লিয়ার, কথা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো যাই হোক, বিজারক পদার্থ, জারক বা বিজারক পদার্থ এই বিষয়গুলো আসলে কি সেটা একটু দেখি, যে জারক পদার্থ আমি কিভাবে নির্ণয় করব, বিজারক পদার্থ নির্ণয় করব। এটা নির্ণয় নিয়ে অনেক সহায়িকা বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো ওই সিম্পল কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম, যেটা দিয়ে যাতে আমরা হচ্ছে আমাদের পড়াশোনার সহায়ক হয়। আসলে জারক বা বিজারক পদার্থ যখন আমি নির্ণয় করতে যাব তখন আমাকে কী করতে হবে, যে আমাকে দেওয়া থাকবে নিচের কোনটি জারক কোনটি বিজারক, হ্যাঁ, এই পদার্থগুলো আমি কীভাবে নির্ণয় করব। যেমন বিজারক পদার্থ হচ্ছে প্রথমে বলছে কি সমস্ত ধাতু, দেখ ধাতুর একটা বৈশিষ্ট্য কি, এটা বিজারক পদার্থ কেন হয়, যেমন প্রত্যেকেই, হ্যাঁ, যদি আমি লিথিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের কথা চিন্তা করি, পটাশিয়ামের কথা, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, যেটাই বলি না কেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিলিয়াম, স্টরেনশিয়াম, সবগুলাই বলছে যে এরা কি করে, ইলেকট্রন ছেড়ে দেয় অষ্টক পরিপূর্ণতার জন্য। তাহলে বিজারক পদার্থ কারা, যারা ইলেকট্রন অন্যকে প্রোভাইড করে, এরা হচ্ছে বিজারক পদার্থ, তাই না? এই জন্য সমস্ত ধাতুই হচ্ছে কি হবে, বিজারক পদার্থ হবে। ওকে, আস এবং থায়োনেট যৌগ যারা, তারা আবার হচ্ছে কি, তারা হচ্ছে বিজারক পদার্থ হয়। ওকে, তাহলে আস এবং থায়োনেট যে যৌগগুলো আছে, যেমন ফের আস, হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের বিজারক পদার্থ। ওকে, তাহলে ফের আস হচ্ছে বিজারক। এই যে থায়োসায়ানেট, হ্যাঁ, সোডিয়াম থায়োসায়ানেট বা সোডিয়াম সালফাইড, এরা হচ্ছে থায়োনেট যৌগ, এরা হচ্ছে বিজারক পদার্থ। আরেকটা শর্টকাট ফর্মুলা কি আছে, ধাতু এবং অধাতু, এই বিষয়টা যদি আমি বলি, যদি যে যৌগটাকে গুণে দেখব যে এই যৌগটার মধ্যে যদি অধাতুর সংখ্যা বেশি হয় তাহলে সেটা কি হবে, জারক পদার্থ হবে। বলছি যে এই যে সমস্ত বিজারক পদার্থ, ধাতু মানে সেটা কি বিজারক, তাহলে যৌগের মধ্যে যখন গুণে দেখব যে অধাতুর সংখ্যা বেশি মানে সেটা জারক পদার্থ হবে। তাহলে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা যদি বলি, তাহলে এখানে ধাতু বেশি না অধাতু বেশি, যেমন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি KMnO4, এটাতে ধাতু আছে কয়টি, দেখ ধাতু আছে হচ্ছে কি একটা পটাশিয়াম আর একটা হচ্ছে ম্যাঙ্গানিজ, এই দুইটা ধাতু আছে, আর হচ্ছে দুইটা তাহলে কি ধাতু, আর অধাতুর সংখ্যা আছে 4টা, তাই না, 4টি অধাতু, তাহলে অধাতুকে বড়, তাই সুতরাং আমরা এখানে বুঝতেই পারতেছি যে আসলে কে এটা জারক এবং বিজারক
পদার্থর মধ্যে কোনটি হতে পারে? তাহলে অধাতুর সংখ্যা বেশি মানে এটা একটা জারক পদার্থ। এভাবে K2Cr2O7, হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে 7টা অক্সিজেন আছে অধাতু, 2টি কি আছে, পটাশিয়াম আছে এবং ক্রোমিয়াম আছে, সুতরাং এটা 4টা এবং 7টা, তাহলে এখান থেকে বুঝতে পারতেছি যে এটাও একটা জারক পদার্থ। যদি ধাতুর সংখ্যা বেশি হয় অধাতুর চাইতে, যেমন এখানে সোডিয়াম হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে সোডিয়াম আছে কতগুলি, ব্রোমিন আছে এবং হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে এখানে যে ধাতুর সংখ্যা আমাদের এখানে কি বেশি, হ্যাঁ, একটা অধাতুর চাইতে। তাহলে এবার বিজারক পদার্থ তাহলে কোনটি? বলছে যে ধাতুর সংখ্যা ওই যৌগটার মধ্যে যখন বেশি হবে সেটা হবে কি বিজারক পদার্থ। ধাতু এবং অধাতু দুটোই যদি ইকুয়াল হয়, যেমন হ্যাঁ সোডিয়াম অক্সালেটের মধ্যে দেখতে পাচ্ছি যে ধাতু এবং অধাতুর সংখ্যা দুইটাই কি সমান, তাই না? তাহলে যদি ইকুয়াল হয়, যেমন এখানে সোডিয়াম আছে 2টা, এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। কার্বনকে আরেকটা কথা একটু বলে দিই, যদি কার্বন এবং হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন এবং কার্বন যদি যৌগের মধ্যে থাকে তাদেরকে ধাতু হিসেবে কাউন্ট করতে হবে। এটা হচ্ছে যে এটার কাউন্টিংয়ের একটু ব্যতিক্রমী নিয়ম। যদি হাইড্রোজেন কিংবা কার্বন থাকে তারা ধাতু হিসেবে গণনা হবে। তাহলে এই যৌগটার মধ্যে ধাতু এবং অধাতু ইকুয়াল, এখানে 2টা সোডিয়াম এবং 2টি কে আছে, 2টি আছে হচ্ছে আমাদের কার্বন, তাইলে এদের মধ্যে এটা হচ্ছে কি এক ধরনের বিজারক পদার্থ হবে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা কি করতে পারবো, যে জারক বা বিজারক পদার্থ চিহ্নিত করতে পারবো। হ্যাঁ, এরপর একটু কমেন্ট বক্সটা সবার চেক করে নিই আবার, যে ঠিকঠাক আছে কিনা। ভাই, যৌগের তুল্য সংখ্যা আর মৌলের তুল্য সংখ্যা কি একই নাম? যৌগের তুল্য সংখ্যা আর মৌলের তুল্য সংখ্যা, হ্যাঁ, মোটামুটি বলতে গেলে একই নাম, যৌগের এবং মৌলের তুল্য সংখ্যা। এবার জারক এবং বিজারক পদার্থ নির্ণয়ের পরে আমরা আরেকটা ব্যাপারে যাব, যে জারণ এবং বিজারণ, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আমরা হচ্ছে শেষ করব, বা জারণ বা বিজারণ এই ব্যাপারটা আসলে কি। তাহলে জারণ এবং বিজারণ, জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে, এটা একটু সম্পর্কে আমরা একটু জানবো। এই টপিকসটার উপর থেকে একটা বা 2টি এমসিকিউ অবশ্যই থাকবে এই রিলেটেড ব্যাপারগুলো নিয়ে। ওকে, তাহলে জারণ, যদি আমি এখানে একটা বিক্রিয়া লিখি যে জিঙ্ক প্লাস হচ্ছে কি, যেমন কি কপার সালফেট, এখান থেকে উৎপন্ন হতে পারে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি কপার, এটা যদি উৎপন্ন হয়, এখানে আমি কোনটাকে খুঁজে বের করবো, কোনটিতে জারণ হয়েছে কোনটিতে বিজারণ হয়েছে। এই বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়া থাকলে, যেমন ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, ফেরিক ক্লোরাইড উৎপন্ন করতে পারে, FeCl3। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে স্ট্যানাস ক্লোরাইড ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে স্ট্যানাস ক্লোরাইড FeCl আর ফেরাস উৎপন্ন করে। তাহলে এগুলোর মধ্যে আমাকে খুঁজে যদি বের করতে বলে কোনটি জারক কোনটি বিজারক, বা কোনটিতে জারণ ঘটছে কোনটিতে বিজারণ ঘটছে, এটা আগে একটু বলি যে জারণ মানে হচ্ছে কি করবে, জারণ মানে ইলেকট্রন কি করে, জারণ মানে অনেক সময় আমরা অনেক জানি যে ছেড়ে দেওয়া, বা হচ্ছে যে বলা হয় জারণ মানে হচ্ছে কি ছাড়ন, এই ব্যাপারটা। তাহলে জারণ মানে যদি ছাড়ন হয়, আর এখানে আমরা খুঁজে বের করার বিষয়টা হচ্ছে কি, যে আমাদের চার্জ সংখ্যা গণনা করতে হবে। এখানে কি আছে, 0, এই পাশে কি আছে হচ্ছে +2, তাই না? এখানে আছে কি কপার +2, এখানে এটা যৌগমূলক সবসময় কি থাকে, অপরিবর্তনীয় থাকে, -2, এপাশে এসে কপার হয়ে গেছে 0। তাহলে এখন যদি আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়া, কোথায় জারণ ঘটছে কোথায় বিজারণ ঘটছে, কোনটি জারক কোনটি বিজারক, এই ধরনের প্রবলেম সলভ করতে চাই, আমি জাস্ট একটাই দেখাই দিব, বাকিগুলো তোরা নিজেরাই সলভ করতে পারবি আশা করি। তো যাই হোক, এখানে বলছে যে 0 থেকে চার্জের পরিমাণ কি হয়েছে, বৃদ্ধি পাইছে। হ্যাঁ, 0 থেকে চার্জের পজিটিভ চার্জের মান যখন বাড়বে তখন সেখানে হবে কি অক্সিডেশন, এবং পজিটিভ থেকে চার্জের পরিমাণ যত কমে যাবে সেটা হবে কি, এটা হচ্ছে রিডাকশন। তাহলে এইভাবে আমরা দুই পাশের চার্জগুলো একটু খেয়াল রাখলে আমরা বলতে পারবো যে কোথায় অক্সিডেশন ঘটছে কোথায় রিডাকশন ঘটছে। হ্যাঁ, আর জারককে বিজারক, আসলে কে বিজারক পদার্থ কি করে, বিজারক ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে এইটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জিঙ্ক ইলেকট্রন যখন ছেড়ে দিবে, সেখান থেকে জিঙ্কের কাছ থেকে 2টা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে জিঙ্ক 2+ হয়। এই ব্যাপারটা হচ্ছে কি, এটা হলো জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়াকে অংশগ্রহণ করে সবসময় বিজারক পদার্থ, অর্থাৎ যে ইলেকট্রন ছেড়ে দেয় সে অংশগ্রহণ করে। আর কপার 2+ ছিল, এই কপার 2+ ওই 2টা ইলেকট্রনই কী করে, গ্রহণ করে তখন কপারে পরিণত হয়, যেটা
+2 থেকে 0 হয়ে যায়, অর্থাৎ এর মধ্যে রিডাকশন ঘটে। হ্যাঁ, তাহলে কে ইলেকট্রন গ্রহণ করলো? Copper 2+, তার মানে কি Copper 2+ হচ্ছে এখানে কি একটা জারক পদার্থ, জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ। ওকে, তাহলে এভাবে এখানে একটা জিনিসের কোনো পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে কি এই যে সালফেট যৌগ আর এখানে সালফেট যৌগ, এখানে আয়ন আছে -2, এখানেও আছে -2, অর্থাৎ এদেরকে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি বলা হয়? এরা হচ্ছে দর্শক। হ্যাঁ, এরা হলো দর্শক আয়ন। এদেরকে যারা পরিবর্তন হয় না তাদেরকে দর্শক আয়ন বলে। যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি বলি এটা +2 ছিল, এখানে যায় কত হয়েছে? +3 হয়েছে, অর্থাৎ পজিটিভ চার্জের মান কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তার মানে এখানে অক্সিডেশন ঘটছে, এখানে 0 ছিল, 0 থেকে সেটা কমে এটাতে -1 হয়েছে, তার মানে এটার মধ্যে রিডাকশন ঘটছে। ওকে, তাহলে এইভাবে আমরা কোনটা জারক কোনটা বিজারক, কার মধ্যে জারণ ঘটছে কোথায় বিজারণ ঘটছে বের করতে পারবো। হ্যাঁ, এইটা আরেকটা বিষয় কি যে স্ট্যানাস থেকে স্ট্যানিক হয়ে যাওয়া। এখানে স্ট্যানাস টিনের +2 ছিল জারণ মান, এই যৌগটাতে সেটা হয়েছে কত? +4। তাহলে এই +2 থেকে +4 হয়ে যাওয়া এই বিষয়টাকে কি বলে? এই বিষয়টা হচ্ছে যে অক্সিডেশন, তাই না? আর এখানে ছিল কত? +3 থেকে এটা হয়ে গেছে কত? +2। তাহলে এবার এই দুইটা যৌগের মধ্যে যদি আমাকে কম্পেয়ার করতে বলে যে কোনটি জারক এবং কোনটি বিজারক, তাহলে এটা রিডাকশন ঘটছে, তাই না? তাহলে জারক এবং বিজারক যদি আমাকে বের করতে বলে তাহলে অবশ্যই আমরা বের করতে পারবো যে কোনটি জারক পদার্থ আর কোনটা হচ্ছে বিজারক পদার্থ। ওকে, তাহলে এভাবে এটা, অর্থাৎ যেহেতু এখানে কি ঘটছে? এটার জারণ ঘটছে, তার মানে এটা একটা বিজারক পদার্থ। এটা যেহেতু +3 থেকে +2 হয়েছে, হ্যাঁ, তার মানে এটা একটা জারক পদার্থ। তাহলে এভাবে আমরা একটা জারণ বিজারণ যে বিভিন্ন বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জারণ বিভিন্ন মান বের করতে পারবো যে কোনটি জারক কোনটি বিজারক, কোথায় জারণ ঘটছে কোথায় বিজারণ ঘটছে। আরেকটা ব্যাপার একটু ইন্টারমিডিয়েট টপিকস নিয়ে আলোচনা করি। যেমন অনেক সময় চাইতে পারে যে জারণ এবং বিজারণ সংখ্যা নির্ণয় করা। এটা মনে হয় খুব সহজ জিনিস, আমরা জানি। যদি বলে যে K2Cr2O7, হ্যাঁ, এই পটাশিয়াম ডাইক্রোমেট, এইটার আসলে জারণ মান কত? হ্যাঁ, অনেক সময় আয়ন আকারে দিতে পারে। হ্যাঁ, তো এই টপিক্সটা আমাদের সবারই জানা। তো এটা শুধু জানলাম যেটা হচ্ছে একটা এমসিকিউ এর জন্য, মানে সহজ এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় আছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। উদাহরণ প্রাইমারি আর সেকেন্ডারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে সবগুলাতেই কি থাকে? সি থাকে, একটা শর্টকাট টেকনিক ফলো করব। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে সবগুলাতে কি থাকবে? সি থাকবে না, শুধু HCl, এটাতে সি থাকবে। হ্যাঁ, তো এইভাবে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি সেটা নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে এইটা হচ্ছে যে আজকে যেহেতু বলছিলাম খুব অল্প সময়ে ক্লাসটা শেষ করব এবং শুধু একটা ধারণা দিব। অনেকের অনেক ধরনের প্রবলেম আছে। একজন বলছিল যে ভাইয়া বিয়ার ল্যাম্বার্টের সূত্রটা নিয়ে একটু কথা বলতে। আসলে ওটা নিয়ে একটু বলি যে এটা হচ্ছে যে অনেক বড় একটা টপিকস, হ্যাঁ, যেটা ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা সায়েন্স টেকনোলজি ওইরকম ক্ষেত্রে আমাদের হচ্ছে কোশ্চেনগুলো করা হয়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের ক্ষেত্রে বিয়ার ল্যাম্বার্টের সূত্র থেকে খুব বেশি কোশ্চেন করা হয় না। হ্যাঁ, আমরা প্রথমে আগে সহজ কোশ্চেন বা সহজ টপিকসগুলো শেষ করব, তারপরে বইয়ের যত কঠিন কঠিন টপিকস আছে সেগুলা শেষ করব। তো এই অধ্যায়ের একটা সারমর্ম যেটা বলতে চাচ্ছিলাম, যে সারমর্মগুলা কি দেখি যে এখনও শেষ পর্যন্ত আসলে কারা কারা আছে। আমি একটু নামগুলা বলি। হ্যাঁ, ভূত FM এর সেই রাসেল ভাইয়ের মতো এটা আমরা দেখতে পাচ্ছি জয়েন করেছে এখান থেকে মাহমুদ হাসান, আকাশ আহমেদ হৃদয়। হ্যাঁ ভাই, ফার্মগেট এর ক্লাস এর কথা মনে পড়ে গেল, হ্যাঁ মনে করায় দিলেন। আচ্ছা, যাই হোক, করা হচ্ছে অনেকেই আমার পুরান স্টুডেন্ট আছে কিছু, হ্যাঁ, তারাও হয়তো ভাই লাইভ ক্লাসটাতে হয়তো জয়েন করছে। হ্যাঁ, তোমাদেরকে অনেক মিস করি এখন, যারা পুরান বা গতবার এবার বিভিন্ন জায়গাতে চান্স পেয়ে গেছিস তোরা যারা, তাদেরকে অনেক মিস করি। সুমাইয়া মিম দেখতে পাচ্ছি, প্রিন্স আছে সাথে, প্রিন্স। ওকে, তো যাই হোক, এই অধ্যায়ে সীমিত পরিসরে লাইভ ক্লাসের কথা বলছিলাম। তো সীমিত পরিসরে লাইভ ক্লাসটা হয়তো বা এজন্যই বলছি যে আমাকে দেখা যাবে না, শুধু কথাগুলো শোনা যাবে, এই কারণে সীমিত পরিসরে। হ্যাঁ, ওকে, তো পরিমাণগত রসায়নের উপরে আগামীকাল 11টায় যে পরীক্ষাটা আছে তার একটা ছোট্ট সারমর্ম দিলাম এবং কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করতে চাইছিলাম। বলছিলাম যে একটা লাইভ আড্ডার মতো করে দিব। ওকে, তো এখন পর্যন্ত আছে দেখতে পাচ্ছি সায়েদা, প্রজ্ঞা, হ্যাঁ সম্ভবত বরিশাল্লা, তারপরে ফাল্গুনি হিয়া, অনেকেই দেখতে পাচ্ছি, রিপন আল মামুন রাসেল। হ্যাঁ, তো যাই হোক, অনেকেই তোরা যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছিস পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড কর, সবাই ভালো থাক আর শেষ পর্যন্ত লেগে থাক। হ্যাঁ, জীবন মানেই হচ্ছে যে
যন্ত্রণা, একটা কথা বলি যে জীবন মানে যন্ত্রণা। এখানে অনেকের অনেক হতাশা থাকবে, ডিপ্রেশন থাকবে, ফ্রাস্ট্রেশন থাকবে। তো এগুলোর মধ্যে থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর ভালো কিছু করার জন্য লেগে থাকতে হবে। আমি বলি একটা কথা সবসময়, যে শেষ পর্যন্ত লেগে থাকার নামটাই হচ্ছে কি সফলতা। হ্যাঁ, কোনো কিছু যদি ভালো কোনো জিনিস জীবনে অর্জন করতে চাই, তাহলে শেষ পর্যন্ত আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করে লেগে থাকতে হবে। আর এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় অ্যাডমিশনের জন্যে, তাই প্রত্যেকেই একদমই সময় নষ্ট করব না। হ্যাঁ, এরপরে অনেক ফেসবুক, ইউটিউব, হ্যাঁ টিকটক ভিডিও বানাতে পারবো, অনেক টাইম পাবো জীবনে। তো এই টাইমটুকু একেবারেই সামনে ফিউচারের জন্যে, ভবিষ্যতের জন্য ডেডিকেটেড করে দেবো। সবাই সবাই ভালো থাকবি, হ্যাঁ, আর সুস্থ থাকবি। আমি পরে সবার, যার কোনো যদি কোনো প্রবলেম থাকে, কোনো জিনিস জানার থাকে, তাহলে কমেন্টস বক্সে সবাই জানিয়ে দিবে, আমি অ্যান্সার করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমি আরেকবার একটু কমেন্ট চেক করি। এখন পর্যন্ত আছে হচ্ছে যে ধন্যবাদ ভাইয়া। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্যে। তো আজকে এই পর্যন্তই। আবার কোনো অন্য অন্য কোনো দিন হয়তো বা কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবো ততদিন। আল্লাহ হাফিজ।